নমস্কার। অনেক ছেলে বা মেয়ে বিবাহ করার আগে যখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে নিজের জন্মছক বিচার করাবার জন্য একবার যায়, তখন অনেক সময় প্রশ্ন করে যে, "দাদা, আমি কেমন ছেলে বা মেয়ের সঙ্গে বিবাহ করব?" বিশেষ করে ছেলেরা জিজ্ঞেস করে বেশি করে যে, "আমি যেই মেয়ের সঙ্গে বিবাহ করব, সেই মেয়েটি কেমন ধরনের হবে? মানে কেমন স্বভাবের হবে? আসলে সেই মেয়েটি কি রোমান্টিক হবে? না সেই মেয়েটি খুব দরদি মেন্টালিটির হবে, না সেই মেয়েটি ব্যবহার খুব ভালো হবে, না সেই মেয়েটির মধ্যে জেদ বেশি দেখতে পাওয়া যাবে, না সেই মেয়েটি ফর্সা হবে, না সেই মেয়েটি কালো হবে?" এরকম নানান প্রশ্ন থাকে। আজকে আমরা সনাতনী বৈদিক জ্যোতিষ এই বিষয়ে কি বলছে, এই বিষয় নিয়েই আলোচনা করব। অর্থাৎ কিভাবে জানবো আমরা যে আপনার যে লাইফ পার্টনার হতে চলেছে, সেই মানুষটি কেমন স্বভাবের মানুষ, কেমন দেখতে হবে। আসুন আমি কিছু পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলোকে ভালো করে বুঝে আপনি আপনার জন্মছক থেকে বার করে নেবেন যে আপনার ওয়াইফ বা আপনার জীবন সঙ্গিনী কেমন হতে চলেছে। আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু বেশিরভাগ ছেলেদের জন্মছকের সঙ্গে ম্যাচ করে যাবে। যেমন দেখুন, সপ্তম ভাবটি বিবাহের ভাব আমরা এতদিনে জেনেই গেছি। এই সপ্তম ভাবকে নিয়েই কিন্তু আমাদের খেলা চলবে। অর্থাৎ সপ্তম ভাবই কিন্তু বলবে আমার লাইফ পার্টনার কেমন ধরনের হবে, কেমন স্বভাবের হবে। সপ্তম ভাবের মধ্যে যদি রবি থাকে, তাহলে পারে কিন্তু আপনার যে জীবন সঙ্গিনী হবে তার একটু বেশি আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাবে, ওভার কনফিডেন্স। কোনো সময় তার মধ্যে একটু অহংকারও দেখতে পাওয়া যাবে। কিছু সময় তার মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যাবে এবং আপনি দেখবেন যে যেটা সে মনে করবে ওটাই ঠিক, এরকম একটা প্রবণতা ওর মধ্যে দেখতে পাওয়া যাবে। ও কারোর কথা শুনবে না, কিন্তু মানে কারোর মতামত নেবার চেষ্টা করবে না। ও যেটা মনে করবে ওটাই ঠিক অনেকটা। আবার দেখুন, সপ্তম ভাবের মধ্যে যদি চন্দ্রের মতো গ্রহ বসে থাকে, তাহলে পারে কিন্তু আপনার যে লাইফ পার্টনার হবে সে বোঝে কম, আবেগ বেশি রয়েছে, বুদ্ধি খাটিয়ে কাজ করে না, আবেগে কাজ করে ফেলে। ঠিক আছে? এবং রোমান্টিক হবে। তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কিন্তু খুব যত্নশীল, মাঝে মাঝে কিন্তু আবার উইক হয়ে যাবে, যত্নই করবে না, এরকম প্রবৃত্তি চলে আসতে পারে। এবং মিষ্টি মুখ তার কিন্তু দেখতে পাওয়া যাবে। অর্থাৎ মাঝে মাঝে কিন্তু সে প্রচন্ড মিষ্টি ভাবে কথা বলবে, ব্যবহার করবে, কি ভালো মনে হবে। আবার মাঝে মাঝে তার মধ্যে এমন একটা গোসা তৈরি হবে যে ভাববেন কি এই মেয়েটা এত ভালো ছিল, এত ভালো করে কথা বলতো, আবার যেন কেমন একটা চুপচাপ হয়ে গেল, কথাই বলছে না, রাগে রাগি ভাব, এরকম টাইপের হয়ে যাবে। আর রোমান্টিক কিন্তু চন্দ্র সপ্তম ঘরে থাকলে হবেই হবে আপনার জীবন সঙ্গিনী। এবং দেখুন, মঙ্গল যদি আপনার সপ্তম ভাবের মধ্যে বসে থাকে, তাহলে আপনার জীবন পার্টনার বা জীবন সঙ্গিনী রাগী বা জেদি হবে, বেশি সাহস দেখাবার চেষ্টা করবে, কথায় কথায় বিতর্ক তৈরি হবার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। আর এছাড়া কিন্তু মাঝে মাঝে মঙ্গল যদি থাকে, আহ মাঝে মাঝে দেখবেন এমন ভালোবাসা দেখাবে যে তার মতো ভালোবাসার মানুষ মনে হয় নেই। এবং তার সঙ্গে সঙ্গে সেই মানুষটি শ্যামবর্ণ হতে পারে এবং সেই মানুষটি কিন্তু রোম্যান্টিক হবে। দেখুন, রবি থাকলেও শ্যামবর্ণ হয়, চন্দ্র থাকলে অনেক সময় ফর্সা হয়, আর মঙ্গল থাকলেও শ্যামবর্ণ হবে। বুধ যদি থাকে আপনার সপ্তম ভাবের মধ্যে, তাহলে আপনার হাজবেন্ড বা আমরা ওয়াইফ করে বুদ্ধিমান হবে, বাকচতুর হবে এবং তার সঙ্গে সঙ্গে হাসি খুশির মধ্যে না একটা একটা মাঝে মধ্যে কি বলবো, একটা মিষ্টি ভাবে যদি আমরা বলি, খুব রেগে ভেঙে বলছি না, মিষ্টি কথা মানে মুখে হাসি, মানে ভেতরে আহ শয়তান একদম, এরকম বলি না আমরা, মিষ্টি ভাবে বলি, এটা কোনো ঝামেলার কথা বলছি না, মিষ্টি ভাবে যে আহ, মুখে হাসি কিন্তু ভেতরে খুব শয়তান, মানে আহ, ভেতরে ক্রিটিক্যাল, এরকম ব্যাপারটা বলতে চাই। তো এরকম টাইপের হবে। এবং বুধ যদি আপনার সপ্তম ঘরের মধ্যে থাকে, দেখবেন আপনার যে লাইফ পার্টনার হবে সে কিন্তু বন্ধুর মতো হবে, মাঝে মাঝে বন্ধুর মতো আপনার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবে বা বন্ধুর মতো ব্যবহার করবে, ফর্সা হতে পারে সেই মানুষটি। এবং উপরে উপরে রোমান্টিক, এই কথাটা আমি লিখেছি, ওপরে ওপরে রোমান্টিক, মানে সে আসলে যে রোমান্টিক মানুষ এরকম নয়, কিন্তু উপরে উপরে দেখাবে সে প্রচুর রোমান্টিক। দেখুন, আপনার সপ্তম ঘরের মধ্যে যদি শুক্র বসে থাকে এবং সেই শুক্রটি যদি আহ, ন- শুক্রের মিত্র ক্ষেত্রে বসে থাকে, তাহলে পারে তো অতি ভালো। আপনার জীবন সঙ্গিনী দেখতে সুন্দর হবে, ফর্সা হবে,
রোমান্টিক হবে, মিষ্টি ব্যবহার হবে এবং কিছুটা আধ্যাত্মিক মানসিকতার হবে এবং তার সঙ্গে সঙ্গে পরিবারকে গুছিয়ে নিয়ে চলতে পারবে। আপনার সপ্তম ভাবের মধ্যে যদি বৃহস্পতির মহত্ব গ্রহ বসে থাকে, তাহলে আপনার লাইফ পার্টনারকে নিয়ে আপনি কিন্তু মানে আপনার জীবন সঙ্গিনীকে নিয়ে আপনি কিন্তু বেশ কিছুটা প্রবলেমের মধ্যে থাকবেন। কারণ সপ্তম ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে সমস্যা তৈরি করে। দেখুন, আপনার যে পার্টনার হবে, জীবন সঙ্গিনী হবে, তাকে দেখতে সুন্দর হবে বা তার ব্যবহার ভালো থাকবে, সে একটা কালচারের মানে একটা পজিটিভ কালচার, পরিবার থেকে একটা কালচার পায় না মেয়েরা, তো সেইটা কিন্তু ভালো থাকবে, ঠাকুর দেবতাকে ভক্তি করবে, বড়দেরকে রেসপেক্ট করবে, কিন্তু এমন জেদি হবে আপনার কাছে, আপনার পরিবারের কাছে কিন্তু সে খুবই নর্মাল, কিন্তু আপনার কাছে এমন জেদি বা রাগী হবে বা এমন এমন কিছু কথা বলবে যেটা কিন্তু মাঝে মধ্যেই সমস্যা তৈরি করবে এবং সে একটা কথাই বোঝাবার চেষ্টা করবে নিজের কথাবার্তা বা ভাবভঙ্গি দিয়ে যে আমি যেটা বলছি ওটাই ঠিক। তো এরকম হবে। রাহু কেতুর মতো গ্রহ যদি সপ্তম ঘরের মধ্যে থাকে না, তাহলে ক্যালকুলেশন করাটা খুব কঠিন হয়ে যায়, কারণ অনেকগুলো দৃষ্টিকোণ রয়েছে রাহু কেতু। আমি দেখেছি রাহু কেতু যদি সপ্তম ঘরের মধ্যে থাকে, তাহলে কিছু মানুষকে দেখেছি তাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো। আবার রাহু কেতু যদি সপ্তম ঘরের মধ্যে থাকে, তাহলে শাস্ত্র হচ্ছে ডিভোর্স হয়ে যাবে, এবং আমি দেখেছি ডিভোর্স হয়ে গেছে বা ঝামেলা হচ্ছে। তাহলে রাহু কেতু যদি সপ্তম ঘরে থাকে, তাহলে কিন্তু আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড মাথা গরমের প্রবণতা হবে, দেখতে শ্যামবর্ণ হতে পারে, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মাঝে মধ্যে সে মিথ্যে কথা বলবে, ছল কপট করবে, একটা বললো আর একটা করলো, যেটা বলছে সেটা করছে না, আহ, এরকম ধরনের প্রবণতা দেখতে পাওয়া যাবে। আর কথার দ্বারা ম্যানেজ করার চেষ্টা করবে বিভিন্নভাবে। রাহু কেতু যদি সপ্তম ঘরের মধ্যে থাকে, তাহলে পরে কিন্তু বারবার আহ, বিতর্ক চলে আসতে পারে এবং অটোমেটিক্যালি আপনার কিন্তু তার উপরে একটা মাথা গরম হয়েই যাবে। সে কিছু করুক না করুক, তবুও কিন্তু মাঝে মধ্যে আপনার মাথা গরম হয়ে যাবে, এরকম দেখবেন আপনি। প্র্যাকটিক্যাল কিন্তু রোমান্টিক হবে প্রচন্ড। দেখুন, শুধু এইটুখানি দেখলে হবে না, আরো অনেকগুলো দৃষ্টিকোণ রয়েছে। যেমন দেখুন, সপ্তমপতি গ্রহটি কোন রাশির মধ্যে চলে গেছে এটা আমাদেরকে দেখতে হবে। সপ্তমপতি গ্রহটি যদি মেষ রাশির মধ্যে থাকে, তাহলে আপনার লাইফ পার্টনার যে হবে সে একটু কি বলবো, একটু সাহসী, বেশি সাহসী হবে এবং মাঝে মাঝে কিন্তু তার মাথায় একটু রাগও থাকবে। সপ্তম ঘরের অধিপতি বৃষ রাশিতে যদি চলে যায়, তাহলে পরে কিন্তু আপনার যে লাইফ পার্টনার হবে তার মধ্যে কিন্তু একটা স্থির মানসিকতা এবং উচ্চ স্বপ্ন দেখতে পাওয়া যাবে। সপ্তম ঘরের অধিপতি যদি মিথুন রাশির মধ্যে চলে যায়, তাহলে পরে কিন্তু আপনার যে লাইফ পার্টনার হবে সে কিন্তু বাকচতুর হবে, কথাবার্তা কিন্তু তার কথাবার্তায় পটু হবে এবং চটপটে হবে কিন্তু সে। সপ্তমপতি যদি কোনোভাবে কর্কট রাশির মধ্যে চলে যায়, তাহলে পরে কিন্তু আপনার যে লাইফ পার্টনার হবে সে কিন্তু মিশুকে হবে এবং আবেগে কাজ করে, বুদ্ধি খাটিয়ে কাজ করবে না, আবেগে কাজ করবে। মানে মনে করলো ভালো তো করে দিল, মনে করলো খারাপ তো করলো না, এরকম একটা ব্যাপার। মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন? মানে এক এক সময় এক এক রকম মুডে চলে যাবে। আপনার সপ্তমপতি যদি সিংহ রাশির মধ্যে থাকে, তাহলে পারে কিন্তু আপনার লাইফ পার্টনার হবে একটু রাগী প্রকৃতির এবং তার সঙ্গে সঙ্গে একটু বেশি আত্মসম্মানী। আবার আপনার সপ্তমপতি যদি কন্যা রাশির মধ্যে চলে যায়, তাহলে পারে কিন্তু হিসাবই হবে আপনার এবং হিসাব করে চলার চেষ্টা করবে। প্রত্যেকটি বিষয়ের মধ্যে সে একটা হিসাব করে সম্পর্ক রাখানোর চেষ্টা করবে, হিসাব করে চলারও চেষ্টা করবে। আর্থিক হিসাব, সামাজিক হিসাব সব তার মধ্যে কিন্তু এটা থাকবে। সে খুব মেপে বুঝে চলবে। আপনার সপ্তমপতি যদি তুলা রাশির মধ্যে চলে যায়, তাহলে পরে সেই মানুষটি তো রোমান্টিক হবে এবং তার সঙ্গে সঙ্গে সে কিন্তু ব্যালেন্স করে চলার চেষ্টা করবে, দুদিকেই থাকার চেষ্টা করবে, ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাবে। আপনার সপ্তমপতি যদি বৃশ্চিক রাশির মধ্যে চলে যায়, তাহলে পরে কিন্তু কি হবে, বৃশ্চিক রাশির মধ্যে যদি চলে যায়, তাহলে এক এক সময় এক এক রকমের ব্যবহার করছে আপনার লাইফ পার্টনার, এটা আপনি দেখতে পাবেন। বা সপ্তমপতি যদি কোনোভাবে ধনুরাশির মধ্যে চলে যায়, তাহলে বেশি অভিমানী দেখতে পাওয়া যায়, বেশি স্বাধীন চেতা, নিজে যেটা মনে করবে ওটাই করার চেষ্টা করবে। আপনার সপ্তমপতি যদি মকর রাশির মধ্যে চলে যায়, তাহলে বেশ কিছুটা কিন্তু দায়িত্ববান, কিন্তু যেহেতু মকরটা একটি চর রাশি, এই কারণে কিন্তু মাঝে মাঝে সে দায়িত্ববান, মাঝে মাঝে কিন্তু আবার সে একটুখানি বেখোল্লা হয়ে যায় না,
এরকম টাইপের আর কি, এরকম দেখতে পাওয়া যাবে। অর্থাৎ মাঝে মাঝে দায়িত্ব সে ভালো করে পূরণ করার চেষ্টা করছে, এটা আপনি মনে করবেন বা করছেও সত্যি, আবার মাঝে মাঝে সিরিয়াস নয়, ঠিক আছে, এরকম ব্যাপারটা দেখতে পাওয়া যাবে। আপনার সপ্তম ঘরের অধিপতি যদি কুম্ভ রাশির ঘরের মধ্যে চলে যায়, তাহলে পরে কিন্তু তার মধ্যে একটা আধুনিক চিন্তা ভাবনা, নতুন ভাবে কিছু করার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। আপনার সপ্তম ভাবের অধিপতি যদি মীন রাশির মধ্যে চলে যায়, তাহলে পরে কিন্তু আপনার লাইফ পার্টনার কল্পনা প্রবণ হবে। কল্পনা প্রবণ মানে মানে ভেবে নিচ্ছে অনেক কিছু, কিন্তু বাস্তবে সেটা নয় এরকম। এবং তার মধ্যে একটা ভালো ব্যবহার দেখতে পাওয়া যাবে, একটা সত্যি ভালো ব্যবহার দেখতে পাওয়া যাবে। আবার মাঝে মাঝে একটু ঝাঁঝালো কথাবার্তাও কিন্তু সে বলবে, এটাও রয়েছে, এটাও একটি পয়েন্ট কিন্তু। আবার এছাড়া আরো অনেকগুলো পয়েন্ট থাকে। শুক্র এবং বৃহস্পতি যদি আপনার জন্মচক্রের মধ্যে ভালো অবস্থায় থাকে, বলশালী হয়ে থাকে, তাহলে পরে কিন্তু আপনার লাইফ পার্টনার রোমান্টিক হবে, তার পরিবারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো হবে, তার মধ্যে ভগবান দত্ত প্রেম থাকবে, আধ্যাত্মিক মানসিকতা থাকবে, সে হিসাবই খুব মেনটেন করে সংসার চালাতে পারবে এবং আপনার কাছে আপনার মতো হয়ে যাবে, আপনার পরিবারের কাছে আপনার পরিবারের মতো হয়ে যাবে, মানে প্রচন্ড ব্যালেন্স করে সে কিন্তু চলতে পারবে এবং খুব তাড়াতাড়ি পরিবারের প্রিয় মানুষ হয়ে উঠবে। নবাংশ ছক তো আমি বারবার বলেছি যে বিবাহের ক্ষেত্রে দেখা উচিত। তো আপনার লাইফ পার্টনারের স্বভাবটি কেমন হবে, এটা নবাংশ থেকেও কিন্তু একটুখানি বিচার করার ব্যাপার। নবাংশের সপ্তম ভাবপতি এবং শুক্র বৃহস্পতি যদি ভালো থাকে, তাহলে জাতক বা জাতিকারা ভাগ্য করে কিন্তু হাজবেন্ড বা ওয়াইফ পায় এবং তাদের চট করে ডিভোর্স হয় না, ঝামেলা আসতে পারে কিন্তু ডিভোর্স হয় না, এবং তারা কিন্তু খুব সুখের সংসার করতে পারে। সপ্তম ভাবের মধ্যে যদি একাধিক পাপক গ্রহের প্রভাব থাকে, বিশেষ করে শনি, কেতু, এই সমস্ত গ্রহের প্রভাব থাকে এবং মঙ্গলের প্রভাব, তিনটি গ্রহ যদি প্রভাব থাকে, তাহলে কিন্তু জীবন সাথী না কালো মোষ হয়। কালো মোষ কথাটা একটা মজার কথা, মানে কালো হয় আর কি। তবে এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় জন্মছক থেকেই কিন্তু, অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে আপনার হাজবেন্ড বা ওয়াইফ কোন পরিবারে জন্মগ্রহণ করেছে, কোন কালচারে সে বড় হয়েছে, তার পড়াশোনা, এই সমস্ত কিছু কিন্তু এই সমস্ত জিনিসকে পাল্টে দেয়। তো যাই হোক, এটা আর একটু বিচার করার বিষয়। তবে এইরকম ভাবেই কিন্তু আমার হাজবেন্ড বা ওয়াইফ কেমন স্বভাবের হবে, এরকম করেই বিচার করা হয়। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, বিবাহ কেন্দ্রিক অনুষ্ঠান। অবশ্যই আজকে এখানে শেষ করি, পরের দিন আবার দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য